আসসালামু আলাইকুম সবাইকে। আমি জান্নাতুল তাবাসসুম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি বায়োলজি বইয়ের পক্ষ থেকে সকল এসএসসি 2026 সালের শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকের ক্লাসে আমরা রোড টু মিশন 100 সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই জানো আমাদের ই টেকনিক ইজি এডুকেশনের যে সাজেশন সেটা কিন্তু প্রতি বছর বোর্ডে 100% কমন আসে। তোমরা গত বছরের যে প্রশ্ন অর্থাৎ 2025 সালের যে প্রশ্ন আছে সেটা যদি তোমরা দেখো তাহলে বুঝবে যে আমাদের সাজেশন কিন্তু পুরোটাই কমন এসেছে। তোমাদের জন্য যে সাজেশন তৈরি করা হয়েছে সেটা বিগত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে সাজেশনটা তৈরি করা হয়েছে। আশা করি তোমাদের সামনে এসএসসি পরীক্ষায় তোমরা অবশ্যই সব কমন পাবে। তো চলো আজকে আমরা আমাদের সাজেশন নিয়ে আলোচনা করি। এই সাজেশনটা আমরা কিভাবে সিলেক্ট করেছি, এগুলো টাইপ ভিত্তিকভাবে সাজানো হয়েছে। তো এসএসসি 26 সালের জন্য যে সাজেশনটা তৈরি করা হচ্ছে সেটা কিন্তু সকল বোর্ডের জন্যই প্রযোজ্য। অর্থাৎ তুমি যে বোর্ডেরই হও না কেন, তুমি যদি এই সাজেশনটাই পুরোটা পড়ে যাও ইনশাল্লাহ তুমি অবশ্যই কমন পাবে এবং খুব ভালো মতো একটা পরীক্ষা দিয়ে আসতে পারবে। 100% যদি তুমি নাম্বার দিয়ে আসো, যে তুমি 100% প্রিপারেশনে তুমি যে পরীক্ষাটা দিবা এই সাজেশনে, আশা করি তুমি 90 নিচে পাবা না। তোমরা যদি বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করো তাহলে দেখবে বায়োলজি প্রশ্নগুলো মিক্স করে আসে। মিক্স করে বলতে কি বোঝায়, মানে একটা সৃজনশীল প্রশ্নে 2 থেকে 3টা অধ্যায় মিলিয়ে প্রশ্নগুলা সাজানো হয়। যেমন মনে করো তুমি যদি 2 অধ্যায় থেকে পড়ে যাও তা দেখা যায় কি 2 অধ্যায়ের সাথে সাধারণত হচ্ছে যে কোনো একটা অধ্যায় মিক্স করে দিতে পারে বা না দেওয়ার সম্ভাবনাটা বেশি। কিন্তু তুমি যদি 3 নম্বর অধ্যায় পড়ো অথবা তুমি যদি 12 নম্বর অধ্যায় বলো বা 11 নম্বর অধ্যায় বলো, তাহলে সেই প্রশ্নগুলো কিভাবে আসে, সাধারণত দেখা যায় ক প্রশ্ন অন্য একটা চ্যাপ্টার থেকে আসতে পারে, খ প্রশ্ন আরেকটা চ্যাপ্টার থেকে আসতে পারে, গ ঘ আরেকটা চ্যাপ্টার থেকে আসতে পারে। এইভাবে সাধারণত বায়োলজি প্রশ্নগুলো মিক্স করে আসে। এই জন্য আমাদের যে সাজেশনটা সেটা কিন্তু টাইপ ভিত্তিক করা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারে টাইপ আলাদা করে দেওয়া হচ্ছে। টাইপ 1-এ আমরা জ্ঞানমূলক প্রশ্ন রেখেছি, টাইপ 2-তে হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন রেখেছি। এরপরে যে প্রশ্নটা সবচেয়ে বেশিবার বোর্ডে আসে বা যে টপিক থেকে সবচেয়ে বেশিবার প্রশ্ন আসে সেগুলোকে টাইপ ভিত্তিকভাবে আলাদা করেছি। তাতে তোমার বুঝতে সুবিধা হবে যে এই ধরনের টাইপ থেকে বা এই টাইপ প্রশ্ন থেকে কি প্রশ্ন বোর্ডে এসেছে, কোনগুলো আসতে পারে। বেশিরভাগ আসা প্রশ্ন বা যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু আমরা এখানে রেখেছি। তাহলে তোমার টাইপগুলো দেখলে তুমি আলাদা করে বুঝতে পারবা এবং তুমি এভাবে করে প্রিপারেশন নিলে আশা করি কোনো পরীক্ষায় আটকাবে না। তাহলে যদি তোমার এরকম হয় যে গ ঘ তুমি খুব ভালো করে পারো, ক খটা ভালো করে পারো না, তাহলে কি হবে, তুমি কিন্তু 100% নাম্বার পাচ্ছ না। এই জন্য তোমার কাছে যদি একটু টাইপ ভিত্তিক সাজেশন থাকে তাহলে তুমি কিন্তু ইজিলি বুঝতে পারবা যে তুমি এই ধরনের টাইপ থেকে তাহলে কি প্রশ্ন পড়তে পারো বা কি পরীক্ষায় আসতে পারে, সেভাবে তুমি প্রশ্নগুলো পড়ে গেলা। আচ্ছা, আর আমাদের যে বায়োলজির সাজেশনটা সেটা মূলত বোর্ডের কোশ্চেনগুলো থেকেই সিলেক্ট করা হয়েছে এবং এখানে তোমার বেশিরভাগ আসা প্রশ্নই হচ্ছে তোমার ইম্পর্টেন্ট। তাহলে আমরা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়েই সাধারণত সাজেশনটা সাজিয়েছি। তোমরা জানো আমাদের অধ্যায় 7টা। তোমরা যেহেতু এসএসসি 26 সাল, তার মানে তোমাদের হচ্ছে শর্ট সিলেবাসে পরীক্ষাটা হবে। শর্ট সিলেবাসে তোমাদের থাকবে হচ্ছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়। 11 অধ্যায় আংশিক থাকবে, অর্থাৎ আংশিক বলতে পুরো উদ্ভিদ প্রজনন পর্যন্ত থাকবে, প্রাণীর প্রজননটা থাকবে না, এবং 12 অধ্যায় পুরোটা থাকবে। এবং 12 অধ্যায় তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবে 12 অধ্যায় শেষের দিকে তোমাদের জন্য নতুন করে কিছু টপিক সংযোজন করা হয়েছে। তো এই টপিকগুলো কিন্তু শুধুমাত্র তোমাদের বছর থেকেই স্টার্ট হয়েছে। তাহলে আগের বছরগুলোতে কিন্তু এই প্রশ্নগুলা পাবা না। তাহলে কি হচ্ছে, তাহলে তোমার 12 নম্বর অধ্যায় প্রশ্নের উত্তর করতে গেলে অবশ্যই যে লাস্টের দিকের যে অংশটা আছে ওটা কিন্তু তোমার ক্ষয়ের জন্য বা অনুধাবনমূলক প্রশ্নের জন্য এটা একটু পড়তে হবে, কারণ সেখান থেকে সাধারণত বড় প্রশ্ন মানে প্রয়োগমূলক বা উচ্চতর দক্ষতা প্রশ্নগুলো না আসার সম্ভাবনাটাই বেশি, কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্ন অবশ্যই আসবে। আচ্ছা, তাহলে আমরা এখন যদি খেয়াল করি প্রথম অধ্যায় থেকে, তাহলে দেখব এখানে আমরা টাইপ 1 জ্ঞানমূলক প্রশ্ন রেখেছি, টাইপ 2-তে অনুধাবনমূলক প্রশ্ন রেখেছি, টাইপ 3-তে এবং টাইপ 4-এ আমরা এমন প্রশ্নগুলো রেখেছি যেটা শুধুমাত্র গ এবং ঘ এর জন্য আসে। তার মানে এখানে কিন্তু তোমাদের লিখে দেওয়া আছে যে কোন টাইপগুলো গ এবং ঘ এর জন্য প্রযোজ্য। তাহলে আমরা হচ্ছে প্রত্যেকটা একবার দেখি যে প্রশ্নগুলো মানে কি প্রশ্ন দিয়ে সাজানো হয়েছে। দেখো টাইপ 1-এ হচ্ছে টাইপ 1 জ্ঞানমূলক প্রশ্নে কি আছে, অঙ্গ সংস্থানবিদ্যা কাকে বলে, বাস্তুবিদ্যা কাকে বলে, বিবর্তনবিদ্যা কাকে বলে, হিস্টোলজি, এন্ডোক্রাইনোলজি, শারীরবিদ্যা কাকে বলে। আচ্ছা,
আমি তোমাদের বলি জ্ঞানমূলক প্রশ্নের জন্য কি ইম্পর্টেন্ট। জ্ঞানমূলক প্রশ্নের জন্য ভৌত এবং ফলিত শাখা যেগুলো আছে সেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ভৌত এবং ফলিত শাখার বা ফলিত জীববিজ্ঞানের যে শাখাগুলো আছে সেগুলো আমাদের জানতে হবে। এখন দুইটা শাখায় কিন্তু অনেকগুলো করে বিষয় আছে, যেমন ভৌত শাখায় 11টা বিষয় আর ফলিত শাখায় কিন্তু 17টা বিষয় রয়েছে। তাহলে তুমি হচ্ছে 17টা বিষয় বা 11টা বিষয় পড়বা না? অবশ্যই পড়বা, কিন্তু বিষয়গুলো পড়ার মধ্যেও কিছু আছে অনেক বেশিবার বোর্ডে আসছে বা অনেক বেশি হচ্ছে কমন। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে যেগুলো বোর্ডে আসছে সেগুলোই হচ্ছে এখানে দিয়েছি, প্লাস কমন যেগুলো সেগুলো হচ্ছে আমরা এখানে রেখেছি। যেমন হচ্ছে কি অঙ্গ সংস্থানবিদ্যা, বাস্তুবিদ্যা, বিবর্তনবিদ্যা, হিস্টোলজি, এন্ডোক্রাইনোলজি, শারীরবিদ্যা, শ্রেণীবিন্যাসবিদ্যা, এই সবগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি আর কোনো কিছু নাও পারো এগুলো মিস দেওয়া যাবে না। তারপরে হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান কি, ভৌত জীববিজ্ঞান কি, এগুলো গেল হচ্ছে ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞানের মধ্যে কোন জ্ঞানমূলক প্রশ্নগুলো বেশি আসে। এরপরে হচ্ছে দ্বিপদ নাম কি, শ্রেণীবিন্যাস কি। এরপরে আমরা জানি যে জীবের যে শ্রেণীবিন্যাসগুলো করা হচ্ছে সেইগুলোর ক্ষেত্রে আমরা যে প্রত্যেকটা রাজ্য সম্পর্কে যদি জানি তাহলে কিছু আছে সংজ্ঞা হিসেবে আসে, যেমন কনজুগেশন কি, অ্যানাইসোগ্যামাস কি, ফিলামেন্টাস কি। এই প্রশ্নগুলো সাধারণত শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে মানে রাজ্যগুলো থেকে আসে। এরপরে হচ্ছে আইসিবিএন এর পুনরূপ কি বা আইসিবিএন কাকে বলে, শ্রেণীবিন্যাসের একক কি, জীবজগৎকে 5টা রাজ্যে ভাগ করার প্রস্তাব দেন কে, হেটারোট্রফিক কি। আবার হচ্ছে কিছু বৈজ্ঞানিক নাম দেওয়া আছে, সাধারণত বৈজ্ঞানিক নামগুলো এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সবগুলো বৈজ্ঞানিক নাম এমসিকিউর জন্য পড়বা, তবে কোনো কোনো ক্ষেত্রে জ্ঞানমূলক প্রশ্নের জন্য এমসিকিউ হিসেবে আসতে পারে। সেই ক্ষেত্রে আমরা এই বৈজ্ঞানিক নামগুলো শিখব। জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম, জাতীয় ফুল মানে কি, মানে হচ্ছে কি শাপলার বৈজ্ঞানিক নামটা দেখব, নিমফাই নৌচালি যেটাকে বলে। তারপর জাতীয় ফলের বৈজ্ঞানিক নাম মানে হচ্ছে কাঁঠালের বৈজ্ঞানিক নাম। জাতীয় পাখি তার মানে হচ্ছে দোয়েলের বৈজ্ঞানিক নাম। জাতীয় পশু মানে বাঘের বৈজ্ঞানিক নাম। জাতীয় মাছ মানে হচ্ছে ইলিশের বৈজ্ঞানিক নাম। জাতীয় গাছ কি বলো, জাতীয় গাছ হচ্ছে আম গাছের হচ্ছে বৈজ্ঞানিক নাম আমরা শিখব। তারপরে গোল আলু, পেঁয়াজ, তেলাপোকা। গোল আলু পেঁয়াজ হচ্ছে এটা দেখবো বৈজ্ঞানিক নামের যে লিস্ট আছে সেটার বাইরে ভিতরে লেখা আছে পেঁয়াজ। তারপরে তেলাপোকা, ধান, পাট, কোনো ব্যাঙ, মৌমাছি। আমরা এগুলো কয়ের জন্য পড়ব। যখন কয়ের জন্য পড়া হয়ে যাবে আমাদের কিন্তু এমসিকিউর জন্য এটা পড়া হয়ে যাবে। তাহলে আমরা জ্ঞানমূলক প্রশ্নে যদি এই প্রশ্নগুলো পড়ে যাই তাহলে কি সাজেশন থেকে কমন পাবো না? অবশ্যই কমন পাবো, কারণ এগুলো বেশি বোর্ডে আসছে। এরপরে দেখো টাইপ 2, যেখানে অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো রাখা হয়েছে। অনুধাবনমূলক প্রশ্নের মার্কস হচ্ছে 2। সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের জন্য থাকবে, তোমাদের 7টা থেকে 5টা দিতে হবে, 5টার মার্কস হচ্ছে 2 করে। তার মানে এখানে তোমার 10 মার্কস চলে আসবে। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো সাধারণত অনুধাবনমূলক প্রশ্নের মতো করে অ্যান্সার করবে, এবং অনুধাবনমূলক প্রশ্নগুলোর জন্য তুমি যেগুলো পড়বা সেগুলোই তুমি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য পড়তে পারো, কারণ একই ধরনের প্রশ্নই আসবে অনুধাবনমূলক প্রশ্ন আর হচ্ছে কি সংক্ষিপ্ততে। দেখো কি কি প্রশ্ন আছে। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি, অঙ্গ সংস্থানবিদ্যা, শ্রেণীবিন্যাসবিদ্যা, শারীরবিদ্যা বা ভ্রূণবিদ্যাকে কেন ভৌত শাখার অন্তর্ভুক্ত করা হয়। এইটা খুবই কমন টাইপ প্রশ্ন। যে কোনো একটা ভৌত শাখার তুলে দিয়ে তোমাকে প্রশ্ন করবে ওইটাকে কেন ভৌত শাখার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, বা শ্রেণীবিন্যাসবিদ্যাকে কেন ভৌত শাখা বলা হয়। তাহলে ভৌত শাখার যে কোনো একটা দিয়ে তোমাকে কোশ্চেনটা দিতে পারে। এটা অনুধাবনমূলকেও আসতে পারে, আবার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নেও আসতে পারে। একইভাবে ফলিত শাখা যে কয়টা আছে সেখান থেকে যে কোনো একটা দিয়ে বলতে পারে যে এই শাখাকে কেন ফলিত শাখার মধ্যে অন্তর্ভুক্ত করা হয় বা এই শাখাকে কেন ফলিত শাখা বলা হয়। যেমন দেখো কীটতত্ত্ব, কৃষি বিজ্ঞান বা অণুজীব বিজ্ঞানকে ফলিত শাখা বলা হয় কেন। সাধারণত বোর্ডে যেহেতু এই 3টা শাখা নিয়ে প্রশ্ন আছে এজন্য আমি এই 3টা শাখাকে দিয়েছি, কিন্তু তাই বলে এই 3টা শাখাই শুধু আসবে তা কিন্তু না। এরকম করে কিন্তু তোমাকে বলতে পারে মৎস্য বিজ্ঞানকে কেন ফলিত শাখা বলা হয়, দিতেই পারে। আবার বলতে পারে যে পরজীবী বিদ্যাকে কেন ফলিত শাখা বলা হয়, তখন তোমার উত্তরটা কি হবে? তখন তোমাকে এই প্যাটার্নের যে উত্তর আছে সেভাবেই দিতে হবে, শুধুমাত্র শাখার নামটা চেঞ্জ করে দিবা এবং ওই শাখায় যেটা নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে বলে দিবা। তারপরে দেখো জীবের শ্রেণীবিন্যাস কেন প্রয়োজন। আবার এখানে কিছু প্রশ্ন আছে, যেমন ধান গাছের বৈজ্ঞানিক নামকে দ্বিপদ নাম বলা হয় কেন। এখানে হচ্ছে ধান গাছের বৈজ্ঞানিক নামটা উল্লেখ করতে হবে এবং এটাকে কেন দ্বিপদ নাম বলা হয় সেটাও বলতে হবে। ধান গাছ ছাড়া কিন্তু তোমাকে বলতে পারে যে শাপলা ফুলের বৈজ্ঞানিক নামকে কেন দ্বিপদ নাম বলা হয়। তার মানে একই ধরনের প্রশ্ন একটু ঘুরিয়েও দিতে পারে।
মানুষ প্রাইমেট বর্গভুক্ত কেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা তুমি অবশ্যই প্রাইমেট বর্গের যে বৈশিষ্ট্য আছে সেটা দিয়ে অ্যান্সার করতে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখব টাইপ 3 এবং টাইপ 4। টাইপ 3 থেকে সাধারণত তোমাদের সৃজনশীলের জন্য গ এবং ঘ নং প্রশ্নের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর টাইপ 1 আর টাইপ 2 হচ্ছে ক এবং খ এর জন্য। দেখো এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো বোর্ডে আসা প্রশ্ন, এবং এখানে এমন প্রশ্নগুলো রাখা হয়েছে যেগুলো তোমার বিভিন্ন রাজ্যের মধ্যে বৈশিষ্ট্য শনাক্ত করার ক্ষেত্রে, অথবা বিভিন্ন রাজ্যের মধ্যে পার্থক্য, অথবা একটা রাজ্য থেকে আরেকটা রাজ্য কেন বেশি উন্নত, এই ধরনের প্রশ্নগুলা এখানে সাজিয়ে রাখা হয়েছে। দেখো প্রথমে যে প্রশ্নটা, মনের রাজ্যের রাজ্যগত বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখবা যে বেশিরভাগ বোর্ডে মনেরা রাজ্যের বৈশিষ্ট্যই বারবার ঘুরিয়ে ফিরে আসে। এখন মনেরা রাজ্যের বৈশিষ্ট্য যেটা, এটা কিন্তু উদাহরণ দিয়েও কিন্তু আসতে পারে। যেমন হচ্ছে মনেরা রাজ্যে জীব হচ্ছে কি ব্যাকটেরিয়া আর নীলাভ সবুজ শৈবাল বা নষ্টক। তাহলে তোমাকে বলতে পারে ব্যাকটেরিয়া যে রাজ্যের অন্তর্গত সেই রাজ্যের রাজ্যগত বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তার মানে কি, তোমাকে মনেরা রাজ্যের রাজ্যগত বৈশিষ্ট্যই চেয়েছে। তাহলে তোমাকে উদাহরণ দিয়েও প্রশ্ন দিতে পারে, যেমনটা আমরা 2 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি, নষ্টকের গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তাহলে নষ্টকের গঠন বৈশিষ্ট্য যেটা হবে সেটাই কি মনেরা রাজ্যের বৈশিষ্ট্য হবে না? অবশ্যই। তার মানে আমরা যদি একটা প্রশ্ন পড়ি তাহলে সেই প্রশ্নের যে সেই প্রশ্ন রিলেটেড কিন্তু আরেকটা প্রশ্ন চলে আসে। একটা প্রশ্ন পড়লে তুমি কিন্তু সেই প্রশ্নের সাথে রিলেটেড সব প্রশ্নের অ্যান্সারই ঠিকমতো করতে পারবা। আচ্ছা, তারপরে দেখো মাশরুমের রাজ্যগত অবস্থান। রাজ্যগত অবস্থান বলতে সেটা কোন রাজ্যে অবস্থিত সেটা কিন্তু বিশ্লেষণ করতে হবে। মাশরুম কি একটা ছত্রাক, তার মানে হচ্ছে ছত্রাক বা হচ্ছে ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত কেন, বা তার ফানজাই রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো সেটা তোমাকে এখানে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, এখন আসি হচ্ছে যখন তোমাকে 2টা রাজ্য বলবে, 2টা রাজ্যের মধ্যে কোনটা বেশি উন্নত, এই ধরনের প্রশ্নটাই বেশি আসতে পারে। যেমন মাশরুম এবং নষ্টকের মধ্যে কোনটা অধিক উন্নত, মাশরুম কোন রাজ্যের অন্তর্ভুক্ত, তাহলে মাশরুম এবং নষ্টকের মধ্যে কোনটা বেশি উন্নত সেটা তোমাকে আগে বলতে হবে। এটা হচ্ছে উন্নত বেশি মাশরুম, কারণ সে হচ্ছে ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত। এখন কেন বেশি উন্নত সেটা তোমাকে সুন্দর করে পয়েন্ট আকারে অথবা প্যারা আকারে ব্যাখ্যা করে দিতে হবে। তারপরে এরকম প্রশ্ন দিতে পারে, আমিবা এবং রুই মাছ উভয় প্রাণী হওয়া সত্ত্বেও ভিন্ন রাজ্যের অন্তর্ভুক্ত। তার মানে কি, দুইজনই প্রাণী কিন্তু তাদের রাজ্য দুটো ভিন্ন। কেন ভিন্ন সেটা তুমি যুক্তি সহকারে বিশ্লেষণ করবা। নষ্টক এবং পেনিসিলিয়াম দুটি ভিন্ন সুপার কিংডমের অন্তর্ভুক্ত, তাদের বৈসাদৃশ্য ব্যাখ্যা করো। নষ্টক হচ্ছে প্রোক্যারিওটিক যে সুপার কিংডম আছে সেটার মধ্যে রয়েছে, আর পেনিসিলিয়াম হচ্ছে ইউক্যারিওটিক সুপার কিংডমের অন্তর্ভুক্ত। তাহলে দুটোর মধ্যে তোমাকে পার্থক্য বিশ্লেষণ করতে হবে। তার মানে এই টাইপ 3-তে যেটা করবা, 5টা রাজ্যের বৈশিষ্ট্য ভালো করে পড়বা। 5টা রাজ্যের মধ্যে বেশিরভাগ প্রশ্নে আসে হচ্ছে মনেরা রাজ্য, অথবা আসে হচ্ছে গিয়ে এই যে অ্যামিবা বা হচ্ছে গিয়ে তোমার প্রোটোজোয়া যেটাতে আছে, অর্থাৎ হচ্ছে প্রোটিস্টা রাজ্য, আরেকটা হচ্ছে কি ফানজাই রাজ্য। এই 3টে রাজ্যের বৈশিষ্ট্যগুলো বারবার পরীক্ষায় আসে, এবং একটা রাজ্য থেকে আরেকটা রাজ্য কেন উন্নত এইটা পরীক্ষায় দিয়ে দেয়। আর বৈসাদৃশ্য যেটা, তুমি যখন প্রত্যেকটা রাজ্যের বৈশিষ্ট্যগুলো জানবা তুমি কিন্তু আলাদা করে বৈসাদৃশ্য অবশ্যই লিখতে পারবা। আর যাদের তোমার এই রাজ্যগুলো সম্পর্কে অনেক বেশি প্রবলেম, আমাদের বেসিক ক্লাসগুলো আছে, কিউআর কোডে স্ক্যান করবে, বেসিক ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। আশা করি খুব সহজে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে রাজ্যগুলো সম্পর্কে, তোমাদের ওই ক্লাসটা করলে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, তারপরে ছবি দিয়ে কিন্তু প্রশ্ন দিতে পারে। তো ছবি দিয়ে প্রশ্ন দিলে যেটা করতে হবে, তোমাকে আগে বুঝতে হবে ছবিটা কোন রাজ্যের অন্তর্ভুক্ত, তারপরে সেই রাজ্যের বৈশিষ্ট্য অথবা বৈসাদৃশ্য যেটা চাবে সেটা তুমি অ্যান্সার করবা। তো যখন তুমি বই পড়বা, বইয়ের সাথে সাথে পাশে যে ছবিটা আছে সেই ছবিটাও শিখবা, না হলে তুমি কিন্তু ছবি আসলে অ্যান্সার করতে পারবা না। যেমন এখানে দেখো বলেছে উদ্দীপকে কিউ রাজ্যের অন্তর্ভুক্ত জীবটি পি রাজ্যের থেকে উন্নত। তাহলে এখানে কিউ রাজ্যটা আমরা ছবি দেখে কি বুঝতে পারছি, এটা একটা গাছ, তার মানে এটা কোন রাজ্যের অন্তর্ভুক্ত, অবশ্যই হচ্ছে প্ল্যান্টি রাজ্যের অন্তর্ভুক্ত। আর এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা ছত্রাকের ছবি, তাহলে এটা কোন রাজ্যের অন্তর্ভুক্ত, এটা ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত। তার মানে তোমাকে বলেছে যে প্ল্যান্টি রাজ্যের অন্তর্ভুক্ত জীবটি মানে উদ্ভিদ, এটা হচ্ছে পি রাজ্যের থেকে উন্নত, অবশ্যই ছত্রাক থেকে বেশি উন্নত। তারপরে কেন উন্নত সেটা তুমি ব্যাখ্যা করবা। ওকে, এরপরে 8 এবং 9 সেম একই টাইপ প্রশ্ন। আর 10 নম্বর হচ্ছে জীবের শ্রেণীবিন্যাসে জীবের সরল থেকে জটিল গঠনের ক্রমবিকাশ ঘটেছে বিশ্লেষণ করো। আমরা জানি জীবের শ্রেণীবিন্যাসে হচ্ছে 5টা রাজ্য রয়েছে, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমালিয়া। এখানে মনেরা থেকে যে জীবগুলোর বৈশিষ্ট্য আছে তার থেকে জীবের বৈশিষ্ট্যগুলো
অ্যানিমালিয়া পর্যন্ত উন্নত হয়েছে, বা আমি বলবো সরল থেকে জটিল গঠনের দিকে গেছে? এই অ্যান্সারটা করতে গেলে অবশ্যই ধাপে ধাপে প্রত্যেকটা রাজ্যের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে টাইপ 4-এ দ্বিপদ নামকরণের পদ্ধতি সম্পর্কিত যে প্রশ্নগুলো আসে সেগুলো রাখা হয়েছে। দ্বিপদ নামকরণের পদ্ধতি থেকে সাধারণত দুই ধরনের প্রশ্ন আসে। একটা হচ্ছে দ্বিপদ নামকরণের প্রক্রিয়া লিখো, মানে দ্বিপদ নামকরণের যে ধাপগুলো আছে সে ধাপগুলো লিখো। আরেকটা আসে সেটা হচ্ছে যদি তোমার কোনো নতুন প্রজাতি আসে, সে নতুন প্রজাতির জীবটাকে তুমি কিভাবে নামকরণ করবে সেটা ধাপ ধাপ করে লিখবা। অর্থাৎ উত্তর একটাই, কিন্তু তোমাকে দুইভাবে হচ্ছে স্টার্টিং করতে হবে, এবং যখন তোমাকে নতুন প্রজাতির উদ্ভিদের নামকরণ করতে হবে অবশ্যই দ্বিপদ নামকরণের পদ্ধতি অনুসারেই তোমাকে ওই পয়েন্টগুলো লিখতে হবে। এরপরে সবচেয়ে আমি বলবো যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, জীবকোষ এবং টিস্যু। যত বড় চ্যাপ্টার তত বেশি ইম্পর্টেন্ট। এই অধ্যায়টা থেকে প্রশ্ন অবশ্যই এক সেট পাবা। এখন এক সেট প্রশ্ন মানে কি? মানে তুমি পুরো 10 নাম্বার প্রশ্ন এখান থেকে পাবা। সাধারণত এই অধ্যায়টা এত বেশি বড় যে এই প্রশ্নের সাথে মিক্স করে প্রশ্ন আসে না, আসলেও খুব কম। কিন্তু সেই ক্ষেত্রে যেহেতু এই অধ্যায় থেকে এক সেট প্রশ্ন পাবা, তার মানে যারা পড়বা এই অধ্যায় তারা কিন্তু 10 মার্কস একদম নিশ্চিন্ত করে পরীক্ষা দিয়ে আসতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এখানেও হচ্ছে টাইপ 1 এবং টাইপ 2 আলাদা করা হচ্ছে ক এবং খ অনুসারে। টাইপ 1-এ জ্ঞানমূলক প্রশ্ন থাকবে। জ্ঞানমূলক প্রশ্নে কোষ কি, ত্বক কি, আদিকোষ কি, প্রকৃত কোষ কি, এই প্রশ্নগুলো থাকবে। তাছাড়া প্রত্যেকটা কোষ অঙ্গাণু থেকে দেখা যায় কি যে একটা করে জ্ঞানমূলক প্রশ্ন পরীক্ষায় আসে। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, যেমন হচ্ছে প্লাজমোডেজমাটা কি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে অক্সিজম কি, রাইবোজোম কি, অ্যারেনকাইমা কি, এটা তো দেখা যায় প্রত্যেক বছরই কোনো না কোনো বোর্ডে আসে। তাছাড়া এটা এমসিকিউতে আসার মতো প্রশ্ন। অ্যারেনকাইমা কি, ক্লোরেনকাইমা কি, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে তোমাদের বইতে এবার নতুন সংযোজন হয়েছে ক্রোমোজোম থেকে কাইনেটোকোর কি, এটা খুব ইম্পর্টেন্ট। যেহেতু এটা নতুন আসছে, এবার কিন্তু 2026 সালে এই প্রশ্নটা বোর্ডে আসবে, এটা মার্ক করে রাখো, এই প্রশ্নটা অবশ্যই বোর্ডে আসবে। আর সেন্ট্রোমিয়ার কাকে বলে, যেহেতু এটা গত বছরের বোর্ড পরীক্ষা আসে নাই, মানে অবশ্যই বইতে ছিল না, তার মানে এবারও এই প্রশ্নটা আসবে। তাহলে 18 এবং 19 নম্বর প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে আসো টাইপ 2, অনুধাবনমূলক প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে যে অনুধাবনমূলক প্রশ্ন আছে সেগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আকারেও আসতে পারে, এবং এই প্রশ্নগুলো দেখবা যে বেশিরভাগ বোর্ডে আসছে। দেখা যায় যখন 2 নম্বর অধ্যায় থেকে কোনো মিক্স প্রশ্ন হয় না, কিন্তু 11 নম্বর অধ্যায়ের কোনো প্রশ্ন অথবা 12 নম্বর অধ্যায়ের কোনো প্রশ্ন, সেখানে যখন প্রশ্নগুলা করা হয় সেখানে কিন্তু 2 নম্বর অধ্যায় থেকে এই অনুধাবনমূলক প্রশ্ন থেকে যে কোনো একটা প্রশ্ন দিয়ে তোমার এক সেট প্রশ্ন বানাতে পারে। অর্থাৎ 12 নম্বর অধ্যায়েরই প্রশ্ন, কিন্তু 2 নম্বর বা অনুধাবনমূলক প্রশ্নটা দেখা যাবে অধ্যায় 2 থেকে দিয়ে দিল। কেন? অধ্যায় 2-এর যে অনুধাবনমূলক প্রশ্ন সবগুলোই অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কারণে এখানে একটা প্রশ্ন অনেকবার আসে, সেটা হচ্ছে প্যারেনকাইমাকে সরল টিস্যু বলা হয় কেন? এখন প্যারেনকাইমার বদলে আসতে পারে স্ক্লেরেনকাইমাকে সরল টিস্যু বলা হয় কেন, বা কোলেনকাইমাকে সরল টিস্যু বলা হয় কেন? তো এগুলো সবগুলোর ব্যাখ্যাই সেম হবে, কারণ আমরা জানি সরল টিস্যু হচ্ছে সেই ধরনের টিস্যু যাদের আকার, আকৃতি, গঠন সেম, তাহলে এই জন্যই তারা সরল টিস্যু। যদি স্ক্লেরেনকাইমাকে দিয়ে প্রশ্নটা আসে তাহলে স্ক্লেরেনকাইমার বৈশিষ্ট্যটাও বলতে হবে, প্লাস এটাকে কেন সরল টিস্যু বলা হয় সেটাও বলতে হবে। তারপরে দেখো লাইসোজোমকে জীবাণুভক্ষক বলা হয় কেন? কারণ লাইসোজোমটা হচ্ছে কি জীবাণুটা ভক্ষণ করতে পারে, তার দেহে যে জীবাণুটা বাইরে থেকে আসে সেটাকে খুব সহজে ধ্বংস করে ফেলতে পারে। এই কারণে এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে হচ্ছে কি 5 নম্বর প্রশ্নটা এবং 6 নম্বর প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়াকে কেন শক্তিধর বা কোষের পাওয়ার হাউস বলা হয়? যে কোনো একভাবে আসতে পারে। আর একটা হচ্ছে নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বা কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র বলা হয় কেন? ঠিক আছে, এই দুটো প্রশ্ন অবশ্যই পড়বা। সাজেশন যদি তুমি ফুল পড়ো তুমি অবশ্যই 100-তে 100 পাওয়ার মতো যোগ্যতা রাখবা। কিন্তু যদি এরকম হয় যে না, তোমার এই অধ্যায় থেকে তুমি এমন কিছু প্রশ্ন চাচ্ছ যেটা হচ্ছে এটা পরীক্ষায় আসবেই, তাহলে আমি বলবো 5 এবং 6 এই প্রশ্নটা দেখা যায় প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে আসে।
এরপরে দেখো কার্ডিয়াক পেশিকে বিশেষ ধরনের পেশি বলা হয় কেন, এই প্রশ্নটাকে একটু ঘুরিয়েও বলতে পারে, সেটা হচ্ছে কি কোন পেশিকে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি বলা হয় এবং কেন। অর্থাৎ কার্ডিয়াক পেশি হচ্ছে এমন একটা পেশি দেখতে হচ্ছে ঐচ্ছিক পেশির মতো কিন্তু কাজ করে অনৈচ্ছিক পেশির মতো, কারণ আমরা জানি হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ আমাদের নিয়ন্ত্রণে নেই, অর্থাৎ হৃৎপেশি যে কাজ করে সেটা কিন্তু আমাদের নিয়ন্ত্রণে নেই, এই কারণে এটাকে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি বলা হয়। তাহলে এই প্রশ্নটা যে কোনো একভাবে আসতে পারে। আবার পরিবহন টিস্যু নিয়ে যদি প্রশ্ন আসে তাহলে বলতে পারে ফ্লোয়েমকে পরিবহন টিস্যু বলা হয় কেন, অথবা বলতে পারে জাইলেমকে পরিবহন টিস্যু বলা হয় কেন। আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর ত্বককে ট্রানজিশনাল আবরণী টিস্যু বলা হয় কেন। এখন পরীক্ষায় মেরুদণ্ডী প্রাণীর উদাহরণ দিয়ে প্রশ্নটা দিতে পারে, যেমন হচ্ছে মেরুদণ্ডী প্রাণী একটা উদাহরণ কি মানুষ, তাহলে মানুষের ত্বককে ট্রানজিশনাল আবরণী টিস্যু বলা হয় কেন, এভাবে আসতে পারে। অথবা বলতে পারে কুমিরের ত্বককে ট্রানজিশনাল আবরণী টিস্যু বলা হয় কেন, অর্থাৎ যে কোনো মেরুদণ্ডী প্রাণীর উদাহরণ দিয়েও প্রশ্নটা দিতে পারে। তারপর আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে নিউরন বিভাজিত হয় না কেন, কারণ নিউরনের সক্রিয় সেন্ট্রিওল থাকে না। এটাকে আবার ঘুরিয়ে প্রশ্ন করতে পারে যে নিউরনের সক্রিয় সেন্ট্রিওল থাকে না কেন, কারণ নিউরন বিভাজিত হয় না, এইটার কারণে। আর তাছাড়া হচ্ছে যদি সক্রিয় সেন্ট্রিওল থাকেই তাহলে নিউরনের বিভাজন হবে, নিউরনের বিভাজন হলে কি হবে, তাহলে আমাদের যে কোষের যে রক্ষণাবেক্ষণ সেটা কিন্তু ঠিকমতো করতে পারবে না। আচ্ছা, এরপরে যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে যে ছোট ছোট যে প্রশ্নগুলো যেগুলো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। কচুরিপানা পানিতে ভেসে থাকার কারণ কি, শ্বেত রক্তকণিকা লাইসোজোমকে কার্যগত দিক থেকে সদৃশ বিবেচনা করা হয় কেন, এই প্রশ্নগুলো তোমরা হচ্ছে একটু পড়লেই পারবা। এরপরে দেখো সৃজনশীলের গ এবং ঘ নং প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো বারবার বোর্ডে আসে সেগুলো টাইপ ভিত্তিক করা হয়েছে। টাইপ 3-তে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া থেকে আমরা কোন বিষয়গুলো পড়লে একদম শিওর পরীক্ষা আসবে, কোন বিষয়গুলো। মাইটোকন্ড্রিয়ার যদি গঠনটা শিখো, ঠিক আছে, এবং শক্তি উৎপাদনে কি ভূমিকা রাখে এটা যদি জানো, এই দুটা পড়লেই তোমার কিন্তু পরীক্ষায় কমন আসবে। কেন, কারণ মাইটোকন্ড্রিয়া থেকে আসেই হচ্ছে গঠন বৈশিষ্ট্য। গঠন বৈশিষ্ট্য যখন আসবে সেটা চিত্রসহ দিতে হবে পরীক্ষায়। চিত্রসহ পরীক্ষায় কিন্তু অনেক সময় বলে দেয়, যদি বলে নাও দেয় তাও কিন্তু তোমাকে চিত্র দিয়ে অ্যান্সার করতে হবে। আর শক্তি উৎপাদনে কিভাবে মাইটোকন্ড্রিয়া ভূমিকা রাখে অথবা মাইটোকন্ড্রিয়ার গুরুত্বটা কি সেটা তোমাকে অবশ্যই পরীক্ষায় আসে, গয়ের জন্য আসে। তাহলে আমরা যদি এই দুটা প্রশ্ন পড়ি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার কমপ্লিট হয়ে যায়। এরপরে আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড এই অঙ্গাণু দুটি কিভাবে শক্তি সরবরাহ করে। প্লাস্টিড যখন তোমার ক্লোরোপ্লাস্ট যেটা সেটা যখন সালোক সংশ্লেষণের সাহায্যে গ্লুকোজ তৈরি করে, সেই গ্লুকোজটা কাজে লাগায় কে, মাইটোকন্ড্রিয়া। তার মানে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া দুটো কিন্তু একসাথে শক্তি সরবরাহে ভূমিকা রাখে। তাহলে এইটা হচ্ছে ঘয়ের জন্য ইম্পর্টেন্ট, যেটা যে প্রশ্নটা হচ্ছে সাধারণত তোমার দুইটা প্যারায় বা হচ্ছে গিয়ে প্রথমে প্লাস্টিডের কাজটা বর্ণনা করতে হয়, তারপরে প্লাস্টিডের যে কাজটা সেটার সূত্র ধরে তোমার মাইটোকন্ড্রিয়ার কাজটা বর্ণনা করতে হয়। তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমার ঘয়ের জন্য আসতে পারে। সাধারণত এই প্রশ্নটা গয়ের জন্য আসে না, আসে হচ্ছে ঘয়ের জন্য। এরপরে দেখো প্লাস্টিক রিলেটেড যে প্রশ্নগুলো, প্লাস্টিক রিলেটেড কোন প্রশ্নগুলো আসে। প্লাস্টিকের ক্ষেত্রে মাথায় রাখবা যে প্লাস্টিকের ভূমিকা আসে। প্লাস্টিকের ভূমিকা মানে হচ্ছে গিয়ে তোমার যে 3 ধরনের প্লাস্টিক আছে, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, এই 3 ধরনের প্লাস্টিকের ভূমিকাটা আসে পরীক্ষায়। এরপরে তোমাদের বইতে ক্লোরোপ্লাস্টের গঠনটা আছে, সেটা চিত্রসহ আছে। ক্লোরোপ্লাস্টের সচিত্র গঠনটা পরীক্ষায় আসে। এরপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কি পরিবেশের ভারসাম্য রক্ষায় অথবা উদ্ভিদ জীবনে ক্লোরোপ্লাস্টের ভূমিকা কি সেটা আসবে। এরপরে আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে কি যদি ক্লোরোপ্লাস্ট না থাকতো এই পৃথিবীতে তাহলে কি সমস্যা জীবকুল অনুভব করতো, সেই প্রশ্নটা। এই প্রশ্নটা সাধারণত ঘয়ের জন্য আসে। তাহলে তোমাকে ফার্স্টে এই ধরনের প্রশ্নের উত্তরের জন্য প্লাস্টিকের কাজ দিতে হবে, তারপরে না থাকলে কি হবে সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। আর মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিকের মধ্যে সম্পর্ক, এটা আমি হচ্ছে একটু আগেই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার যখন টাইপটা পড়িয়েছিলাম তখনই বলেছি মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিকের ভূমিকা বা মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিক কিভাবে একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কিভাবে শক্তি সরবরাহ করে, দুটারই উত্তর সেম হবে। তো সেইভাবে হচ্ছে গিয়ে আমরা ব্যাখ্যা করব যেভাবে প্রশ্নটা আসবে। এরপরে দেখো টাইপ 5 হচ্ছে কি নিউক্লিয়াস। নিউক্লিয়াস রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলো আলাদা করা হয়েছে। এখানে হচ্ছে অবশ্যই নিউক্লিয়াসের গঠন এবং নিউক্লিয়াসের ভিতরে যে বংশগতি উপাদান থাকে মানে ক্রোমোজোম, ক্রোমোজোমের গঠনটা এবং বৈশিষ্ট্য অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা পড়তে হবে। তার সাথে নিউক্লিয়াসকে কেন জীবকোষের ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণকারী অঙ্গাণু বলা হয় সেটাও আমাদের জানতে হবে। এরপরে দেখো অন্যান্য অঙ্গাণু থেকে বোর্ডে কি টাইপ প্রশ্ন আসছে, যে সেন্ট্রোজোম এবং কোষ প্রাচীরের গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করা, অর্থাৎ এইগুলো হচ্ছে অন্যান্য বোর্ডে আসা
প্রশ্ন। এরপরে দেখো সরল টিস্যু থেকে কি ধরনের প্রশ্ন আসে। সরল টিস্যুতে 3 ধরনের টিস্যু আছে, প্যানক্যামা, ক্রোনক্যামা, স্ক্লেরোক্যামা। এগুলোর চিত্রসহ বৈশিষ্ট্যগুলো শিখবা। বোর্ডে আসছে হচ্ছে গিয়ে প্যানক্যামা এবং ক্রোনক্যামা, তার মানে এই দুটো আমাদেরকে আরো ভালো করে শিখতে হবে এবং প্রত্যেকটা টিস্যুর গুরুত্বটা শিখবো এবং প্যানক্যামা স্ক্লেরোক্যামা তুলনামূলক আলোচনা এটা হচ্ছে শিখবো। এর পরেরটাতে যেটা আছে টাইপ 8, সেটাতে দেখি কি কি প্রশ্ন আসে। এরপরে দেখো টাইপ 8 এর জটিল টিস্যু রিলেটেড প্রশ্নগুলো একসাথে করা হয়েছে। আমরা জানি ফ্লোয়েম এবং জাইলেম দুটোই হচ্ছে জটিল টিস্যু। জাইলেমের মধ্যে ট্রাকির যেটা আছে সেটা গঠন বৈশিষ্ট্য কাজটা বেশি বোর্ডে আসে, তাই এটাই হচ্ছে কি সাজেশনে রেখেছি। আর ফ্লোয়েম টিস্যুর ক্ষেত্রে তার বৈশিষ্ট্য অথবা সিগন্যাল এবং সঙ্গী কোষের গঠনটা পরীক্ষায় আসে এবং গঠন যখন দিব অবশ্যই চিত্রসহ অ্যান্সার করতে হবে। আর যদি ঘয়ের জন্য বলো, ঘয়ের জন্য সাধারণত আসে যে উদ্ভিদের টিকে থাকার জন্য এই টিস্যুগুলোর ভূমিকা কি, অথবা জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর মধ্যে কোনটার কি ভূমিকা রয়েছে, কাজ কি, এই ধরনের প্রশ্নগুলো ঘতে আসে। এরপরে দেখো পেশি টিস্যু থেকে কি প্রশ্ন আসে। পেশি টিস্যু থেকে সাধারণত 3 ধরনের পেশি টিস্যুর বৈশিষ্ট্যগুলো আসে, ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃৎপেশি বৈশিষ্ট্যগুলো আসে। তাছাড়া এদের মধ্যে পার্থক্যও আসতে পারে। এবং যদি গঠন বৈশিষ্ট্যের কথা বলো তাহলে হচ্ছে ঐচ্ছিক পেশির গঠন বৈশিষ্ট্যটা আসে। ঐচ্ছিক পেশি এবং হৃৎপেশির মধ্যে গঠন একই রকম হলো, তাদের কাজগুলো ভিন্ন এবং এদের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য এটা হচ্ছে কি পরীক্ষায় আসে এবং আমরা অবশ্যই বৈশিষ্ট্যের পাশাপাশি তুলনামূলক বিশ্লেষণটাও শিখব। টাইপ 10 এর স্নায়ু টিস্যু রিলেটেড প্রশ্নের মধ্যে আছে স্নায়ু টিস্যুর গঠন চিত্রসহ ব্যাখ্যা করো। এইটা হচ্ছে অনেকবার বোর্ডে আসে এবং এটা বেশি ইম্পর্টেন্ট। তাছাড়া ঘয়ের জন্য আসে হচ্ছে বিভিন্ন অঙ্গের মধ্যে, অর্থাৎ মানবদেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় সাধনে স্নায়ু টিস্যুর গুরুত্বটা কি, স্নায়ু টিস্যুর গুরুত্ব বা কাজ বা ভূমিকা এই অধ্যায়ের থেকে ঘয়ের জন্য আসে। এরপরে আসে আমরা অধ্যায় 3 থেকে কি কি প্রশ্ন পাবো। অধ্যায় 3 এর জ্ঞানমূলক প্রশ্নে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো বা বোর্ডে যে প্রশ্নগুলো বেশি আসে সেগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, যেমন ক্যারিওকাইনেসিস কি, সাইটোকাইনেসিস কি, ইন্টারফেস কি, স্পিন্ডল যন্ত্র কি, এই ধরনের প্রশ্নগুলো। তাছাড়া হচ্ছে গিয়ে মেটাফেস কি, আকর্ষণ তন্ত্র কি, অ্যাস্টারে কি, এই প্রশ্নগুলো হচ্ছে ঘুরিয়ে ফিরে বিভিন্ন বোর্ডে আসে। এরপর আসা হচ্ছে টাইপ 2 অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্ন। এখান থেকে অবশ্যই প্রতি বছর ক্ষয়ের জন্য প্রশ্ন আসে, মনে করো মিক্স করে প্রশ্ন হলেও কিন্তু এখান থেকে আসবেই। তোমাদের জন্য তো অবশ্যই এটা মাস্ট আসবেই। কি কি প্রশ্নগুলো আসে। মাইটোসিসকে কেন সমীকরণিক বিভাজন বলা হয়, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মিওসিসকে কেন রাশমূল বিভাজন বলা হয়, এই দুটো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। তাছাড়া এই প্রশ্নটা আসতে পারে যে দুটো ধাপের মধ্যে পার্থক্য দিয়ে দিতে পারে, সেটা প্রোফেজ এবং টেলোফেজের মধ্যে হতে পারে, অথবা হচ্ছে অন্য কোনো ধাপ যেমন প্রোমেটাফেজ অ্যানাফেজের মধ্যে পার্থক্য হতে পারে, অর্থাৎ যে কোনো দুটো ধাপের মধ্যে পার্থক্য দিয়ে তোমার ক্ষয়ের জন্য প্রশ্ন দিতে পারে। আরেকটা প্রশ্ন আসে সেটা হচ্ছে গিয়ে অনিয়ন্ত্রিত মাইটোসিস বিভাজনের ফলাফল কি, এইটা তোমার অনুধাবনমূলক প্রশ্নে অথবা সংক্ষিপ্ত প্রশ্নতে আসতে পারে। এই ক্ষেত্রে এটার অল্টারনেট যে কোনো একটা প্রশ্ন দিতে পারে, যেমন হচ্ছে জরায়ুমুখ টিউমার সৃষ্টির কারণ কি, অথবা বলতে পারে ফুসফুসে ক্যান্সার সৃষ্টি হওয়ার কারণ কি, অর্থাৎ একই ধরনের প্রশ্ন কিন্তু ঘুরিয়ে দিতে পারে। আর আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে গিয়ে সাধারণত দেখা যায় একটু মানে খুব ব্যাখ্যামূলক প্রশ্ন, সেটা কি সকল আকর্ষণ তন্তু স্পিন্ডল তন্তু কিন্তু সকল স্পিন্ডল তন্তু আকর্ষণ তন্তু নয়, এই ধরনের প্রশ্ন কিন্তু অনুধাবনমূলকে আসতে পারে। আমাদের যে সাজেশনের সমাধান রয়েছে আশা করি সেই সমাধানটা করলে তোমরা কিন্তু এটার অ্যান্সার দিতে পারবে খুব সুন্দর করে। এরপরে গ এবং ঘয়ের জন্য কি কি প্রশ্ন আসতে পারে। টাইপ 3 তে মাইটোসিস বিভাজন রিলেটেড প্রশ্নগুলো অন্তর্ভুক্ত করেছি। টাইপ 3 তে যে মাইটোসিস বিভাজনের ধাপগুলো আছে সেগুলো আমরা খুব ভালো করে পড়বো। যে 5টা ধাপ আছে সেটা হচ্ছে গিয়ে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই 5টা ধাপে চিত্রসহ গঠন বৈশিষ্ট্য পড়বো, কারণ এটা পরীক্ষায় আসে। এখন দেখা যায় এই 5টা ধাপ কখনোই একসাথে আসে না, সাধারণত আসে না। যদি আসে তাহলে হচ্ছে মেটাফেজটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মেটাফেজটা আসে, অথবা অ্যানাফেজটা আসতে পারে। দেখো মেটাফেজ ধাপের যে ছবিটা সেটা কিন্তু আমাদের যে কোনো একটা দিলেই হবে, অর্থাৎ উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ যে কোনো একটা দিলেই হবে। যদি তোমরা দুটো দিতে চাও কোনো অসুবিধা নাই, কিন্তু যেটাই দাও না কেন নিচে উল্লেখ করতে হবে উদ্ভিদ কোষ, অথবা যদি প্রাণী কোষ দাও তাহলে প্রাণী কোষ। তাহলে সচিত্র আমাদের হচ্ছে গিয়ে গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে হবে, অথবা এই প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে যে কোষ বিভাজনের যে ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা এবং খাটো হয় তো সেই ধাপটি ব্যাখ্যা করো। তাহলে আমরা বুঝতে পারছি 5টা ধাপ আছে, 5টা ধাপই আমরা চিত্রসহ শিখবো, কারণ আমাদের প্রত্যেকটা ধাপই ইম্পর্টেন্ট, তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মেটাফেজ এবং অ্যানাফেজ। এরপরে আসো হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্বটা ইম্পর্টেন্ট। আবার ছবি দিয়ে প্রশ্ন দিতে পারে যে ক্রোমোজোমের বিভিন্ন পরিবর্তন ধাপ এ থেকে সি সৃষ্টিতে কি বিশেষ ভূমিকা রাখে, এটা ব্যাখ্যা করো। এখন এখানে হচ্ছে কোন দুটো ধাপ নিয়ে বলেছে, প্রথম ধাপটা হচ্ছে প্রোফেজ, এই লাস্টের ধাপটা হচ্ছে কি টেলোফেজ। তাহলে প্রোফেজ থেকে টেলোফেজ কিভাবে ক্রোমোজোম বিশেষ অবদান রাখছে সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে।
এরপরে ঘয়ের জন্য আরেকটা যে প্রশ্ন আছে সেটা হচ্ছে কি মাইটোসিসের যদি অনিয়ন্ত্রিত ফলাফল হয় তাহলে কি কি ঘটতে পারে সেটা সেই রিলেটেড প্রশ্ন। সাধারণত এটা ঘতে আসে, আবার অনেক সময় ঘতে নাও আসতে পারে, অনেক সময় গুরুত্ব দিয়ে দিতে পারে যে মাইটোসিসের গুরুত্ব ব্যাখ্যা করো। এরপরে দেখো টাইপ 4-এ মিওসিস বিভাজন রিলেটেড যত প্রশ্ন আছে সেগুলো আমরা অন্তর্ভুক্ত করেছি। মিওসিসের গুরুত্ব, তাছাড়া হচ্ছে ক্রোমোজোম সংখ্যা সমতা রক্ষায় বা জীবের জিনগত বৈশিষ্ট্য রক্ষায় বা প্রজাতিকে টিকিয়ে রাখতে হলে কোন কোষ বিভাজনটা ভূমিকা পালন করে সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে। সাধারণত গতে মাইটোসিস কোষ বিভাজন রিলেটেড প্রশ্ন আসে, আর ঘতে হচ্ছে মিওসিস কোষ বিভাজন রিলেটেড প্রশ্ন আসে। তার মানে আমাকে এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু ঘয়ের জন্য আমরা পড়ব। এরপরে দেখো 4 নম্বর অধ্যায়, এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন অনেক বেশি আসে। সাধারণত 4 নম্বর অধ্যায় থেকে ফুল এক সেট প্রশ্ন আসে, আর যদি নাও আসে মিক্স করে আসতে পারে, তবে মিক্স করে আসার সম্ভাবনাটা কম। এখানে জ্ঞানমূলক প্রশ্নে অনেকগুলো প্রশ্ন আছে, তার মধ্যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, এই যেমন হচ্ছে ফটোলাইসিস কাকে বলে, জীবনী শক্তি কি, ফসফোরাইলেশন কাকে বলে, ফসফোরেশনের বদলে ফটোফসফোরেশন কাকে বলে এই প্রশ্নটাও দিয়ে দিতে পারে, অ্যাডেনিন কি এটার বদলে দিতে পারে হচ্ছে গিয়ে থায়ামিন কি বা হচ্ছে সাইটোসিন কি, তারপর শ্বসনিক বস্তু কাকে বলে, C4 গতিপথ কি, CM এর পূর্ণরূপ কি, এটিপি কাকে বলে, এই প্রশ্নগুলো কিন্তু সবগুলোই বোর্ডে আসা প্রশ্ন, এবং যখন আমরা 4 নম্বর অধ্যায় পড়বো এই ছোট ছোট প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়বো। টাইপ 2-তে যে প্রশ্নগুলো আছে সেগুলো অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্যই উপযোগী, তবে সবচেয়ে বেশিবার যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে এটিপিকে জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বা শক্তি মুদ্রা বা এনার্জি কয়েন বা রিচার্জেবল ব্যাটারি বলা হয় কেন, সবগুলো যেভাবেই আসুক না কেন প্রশ্নটার উত্তর সেম হবে, এবং যেটাই দিয়েই আসুক না কেন, যেমন মনে করো যদি জৈব মুদ্রা দিয়ে প্রশ্ন আসে তাহলে তুমি উত্তরে লিখবা যে এই কারণে এটিপিকে জৈব মুদ্রা বলা হয়, বা তোমাকে যদি বলে রিচার্জেবল ব্যাটারি দিয়ে যদি প্রশ্ন দেয় রিচার্জেবল ব্যাটারি বলা হয় কেন, তাহলে তোমার উত্তরে শেষে হবে যে এটিপিকে এই কারণে রিচার্জেবল ব্যাটারি বলা হয়। তার মানে প্রশ্ন যেভাবে আসবে সেভাবে উত্তর দিবা, কিন্তু বেসিক কনসেপ্ট সেম থাকবে। এরপরে যে প্রশ্নটাই বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি C4 উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার বেশি কেন। এখানে C4 উদ্ভিদের উদাহরণ দিয়ে বলতে পারে, যেমন আখ গাছে সালোক সংশ্লেষণের হার বেশি কেন, অথবা বলতে পারে মুথা ঘাসে সালোক সংশ্লেষণের হার বেশি কেন। তার মানে কি প্রশ্ন একই হবে, ঘুরিয়ে ফিরিয়ে উদাহরণ দিয়ে তোমার প্রশ্নটা একটু ডিফারেন্ট করতে পারে। এরপরে মুথা ঘাসকে কেন C4 উদ্ভিদ বলা হয়, তাহলে এখানে অন্য কোনো উদ্ভিদের নাম বলে, অর্থাৎ অন্য কোনো C4 উদ্ভিদের নাম বলে বলতে পারে যে এটাকে C4 উদ্ভিদ বলা হয় কেন। একইভাবে এভাবেও বলতে পারে যে আম গাছকে কেন C3 উদ্ভিদ বলা হয়। তার মানে প্রশ্ন কিন্তু সেমই থাকে, দেখা যায় কি যেটা একটু স্লাইটলি চেঞ্জ করে প্রশ্নটা আসে। তার মানে কিন্তু আমরা প্রশ্নগুলো দিয়ে দিয়েছি এই প্যাটার্নে, কিন্তু প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে। তারপর আরেকটা বেশি প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে কি বিকালের সালোক সংশ্লেষণের হার মন্থর হওয়ার কারণ কি। তার মানে বিকালবেলা সালোক সংশ্লেষণের হারটা কমে যায়, এটার কারণ কি। এটার পিছনে দুইটা কারণ রয়েছে, একটা হচ্ছে সূর্যের আলোটা কমে যায়, আর একটা হচ্ছে কি তোমার বিকালবেলায় যে খাবার যেটা মানে গ্লুকোজ যেটা সেটা পাতায় জমা হয়, এই কারণে হচ্ছে সালোক সংশ্লেষণের হার মন্থর হয়ে যায়। তার মানে এই প্রশ্নটা কিন্তু অনেকবার বোর্ডে আসছে, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাছাড়া হচ্ছে অণুজীবের অবাত কেন ঘটে, মূলে শ্বসন ক্রিয়া হার বেশি কেন, এই প্রশ্নগুলা বেশি বা ভাগ হচ্ছে কি বোর্ডে আসছে দেখি আমরা এখানে দিয়েছি। এরপরে দেখো টাইপ 3-র জন্য আমরা সৃজনশীলের গ এবং ঘতে আসা প্রশ্নগুলো রেখেছি। টাইপ 3, 4, 5, 6, 7 এই সবগুলো হচ্ছে গ এবং ঘতে আসছে। টাইপ 3-তে আমরা কি রেখেছি, সালোক সংশ্লেষণের আলোক এবং অন্ধকার পর্যায়। তার মানে সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে কি ঘটে বা সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ের যে বিক্রিয়াগুলো সেগুলো রিলেটেড প্রশ্ন আমরা এখানে রেখেছি। যেমন সূর্যের আলো নির্ভর সালোক সংশ্লেষণ প্রকৃতির ধাপ বর্ণনা করো। এখানে একটা চিত্র সহ প্রশ্ন দেওয়া আছে, এই চিত্রটার রিলেটেড যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে আলোক পর্যায়ে পড়ছে, সূর্যের আলোক পর্যায়ে পড়ছে। তাহলে আমার প্রশ্নটা কি যে উদ্দীপকে এক্স কিভাবে উৎপন্ন হয়, অর্থাৎ এক্স এখানে গ্লুকোজ কিভাবে তৈরি হয়, এটা অন্ধকার পর্যায়ে তৈরি হচ্ছে। তার মানে কি আমাদের এখানে সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়ে প্রশ্নটা মানে অন্ধকার পর্যায়ের যে ধাপটা আছে সেটা বর্ণনা করতে হবে। আবার সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে যে দুইটা গতিপথ আছে সেই দুইটা গতিপথের সাদৃশ্য বৈসাদৃশ্য রিলেটেড প্রশ্ন কিন্তু এখানে দেয়া থাকে। তার মানে হচ্ছে আমাকে গয়ের জন্য সালোক সংশ্লেষণের আলোক পর্যায় এবং অন্ধকার পর্যায় দুটোই কিন্তু পড়তে হবে। এরপরে হচ্ছে টাইপ 4-এর সালোক সংশ্লেষণের প্রভাবক রিলেটেড প্রশ্ন এখানে রাখা হয়েছে। সাধারণত সালোক সংশ্লেষণের প্রভাবক রিলেটেড প্রশ্ন বোর্ডে দেখা যায় কি যে খুব কম আসে, বাট হচ্ছে কোনো বোর্ডে দেখা যায় পুরোটাই প্রভাবক নিয়েই প্রশ্নটা আসে। তখন সেই ক্ষেত্রে কোন ধরনের প্রশ্ন আসতে পারে, বাহ্যিকভাবে প্রভাবিত হয় এমন তিনটা প্রভাবকের প্রভাব রিলেটেড প্রশ্ন দিতে পারে, অথবা তোমাকে বলে দিতে পারে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলো এবং ক্লোরোপ্লাস্টের ভূমিকা কি বা ক্লোরোফিলের ভূমিকা কি বিশ্লেষণ করো। তাহলে আমাদের কিন্তু এখানে টাইপ 4-এর টপিকটা কমপ্লিট হয়ে গেল। এরপরে টাইপ 5-এর সবাত শ্বসন রিলেটেড প্রশ্ন,
এইটা আমাদের যদি কোনো সৃজনশীল প্রশ্ন আসে এই অধ্যায় থেকে, তাহলে যদি আমি বলি যে এই অধ্যায় থেকে আসা প্রশ্নের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক কোনটা, সেটা হচ্ছে কি সবাত শ্বসন। সাধারণত একটা সৃজনশীল প্রশ্নে 4 নম্বর অধ্যায় সৃজনশীল প্রশ্নটাতে গতে যদি শ্বসন নিয়ে প্রশ্ন থাকে, ঘতে থাকবে সালোক সংশ্লেষণ নিয়ে প্রশ্ন। আবার যদি ঘতে সালোক সংশ্লেষণ নিয়ে প্রশ্ন থাকে, তাহলে ঘতে থাকবে হচ্ছে শ্বসন নিয়ে প্রশ্ন। তার মানে আমার সবাত শ্বসন অথবা শুধু শ্বসন এবং হচ্ছে সালোক সংশ্লেষণ নিয়েই সাধারণত 4 নম্বর অধ্যায়ের এক সেট প্রশ্ন থাকে। তাহলে সবাত শ্বসন থেকে কোন ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসে? সোজা হিসাব বলি, সবাত শ্বসন থেকে আসে হচ্ছে গিয়ে সবাত শ্বসনের যে 4টা ধাপ আছে সেই 4টা ধাপ থেকে প্রশ্ন দেয়, অথবা তোমাকে প্রবাহ চিত্র দিয়ে প্রশ্ন দিতে পারে, অথবা তোমার বইতে যে একটা ছক আছে, হিসাব আছে, এটিপির হিসাব নিয়ে প্রশ্ন দিতে পারে। তাহলে এই কয়টা টপিক কিন্তু বারবার বোর্ডে আসা প্রশ্ন। ঠিক আছে, দেখো আমি দাগ দিয়ে দিচ্ছি। এই যে দেখো আমাদের কিন্তু যদি আমি এই 3টা টাইপ পড়ে ফেলি তাহলে আমাদের কিন্তু সবাত শ্বসন কমপ্লিট। এরপরে একটু ঘুরিয়ে প্রশ্ন কিরকম দিতে পারে, যেমন দেখো এক সাহেব সকালে নাস্তায় মধু এবং 1 গ্লাস ফলের রস খেলেন। এক ধরনের শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে এগুলো এক সাহেবকে শক্তির যোগান দেয়। তাহলে এক সাহেবের গৃহীত খাদ্য উপাদানের 2 অণু থেকে প্রক্রিয়ার তৃতীয় ধাপে কয়টা এটিপি উৎপন্ন হবে? তার মানে কি 2 অণু থেকে? আমরা জানি 1 অণু গ্লুকোজ থেকে, এই যে এখানে যেমন ফলের রসে মধু রয়েছে, তার মানে এখানে গ্লুকোজ রয়েছে। 1 অণু গ্লুকোজ থেকে তোমার হচ্ছে গিয়ে তৃতীয় ধাপ মানে সবাত শ্বসনের তৃতীয় ধাপ মানে ক্রেবস চক্র। তাহলে 1 অণু গ্লুকোজ থেকে ক্রেবস চক্রে 24 এটিপি উৎপন্ন হয়। তাহলে 2 অণু গ্লুকোজ থেকে কয় এটিপি উৎপন্ন হবে? 24 গুণ 2 অর্থাৎ 48টি এটিপি উৎপন্ন হবে। তাহলে সেটা কিভাবে উৎপন্ন, সেটা হচ্ছে গিয়ে তালিকার মাধ্যমে ব্যাখ্যা করতে হবে। তার মানে কি এই ধরনের একটু ক্রিয়েটিভ প্রশ্ন তোমার পরীক্ষা দিতে পারে। এখানে 2 অণুর জায়গায় 3 অণু দিতে পারে, তোমাকে বলতে পারে 3 অণু থেকে কয়টা এটিপি তৈরি হচ্ছে, মানে মোট কয়টা এটিপি তৈরি হচ্ছে, এই ধরনের প্রশ্ন দিতে পারে। এই যে যেমন দেখো এখানে একটা পাতার ছবি দেওয়া, এখানে এ দিয়ে কি বোঝাচ্ছে? গ্লুকোজ বোঝাচ্ছে। তাহলে 3 অণু এর দহনে, 3 অণু এ মানে 3 অণু গ্লুকোজের দহনে চিত্রতে কি পাওয়া যায় তার তালিকা প্রস্তুত করো। তার মানে এখানে আমার 3 অণু গ্লুকোজ থেকে কি পাওয়া যায় সেটা আমরা হিসাবের মাধ্যমে ব্যাখ্যা করব। ঠিক আছে, আচ্ছা এরপরে যে কোনো একটা স্পেসিফিক পর্যায়ে দিয়েও প্রশ্ন দিতে পারে, যেহেতু ক্রেবস চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয় তাহলে ক্রেবস চক্র দিয়ে প্রশ্নটা দিতে পারে। এরপর আসলে টাইপ 6-এ হচ্ছে অবাত শ্বসন রিলেটেড প্রশ্ন। এখানে হচ্ছে অবাত শ্বসন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় সেই ধরনের প্রশ্নগুলোই রাখা হয়েছে। আর টাইপ 7-এ সাধারণত সালোক সংশ্লেষণ এবং শ্বসনের গুরুত্ব রিলেটেড প্রশ্নগুলো রাখা হয়েছে। ঘয়ের জন্য এই অংশটা থেকে প্রশ্ন আসে, এই পুরোটা হচ্ছে ঘয়ের জন্য। ঠিক আছে, এটা পুরোটা আমরা ঘয়ের জন্য পড়বো। কি কি প্রশ্ন আসে? সালোক সংশ্লেষণের গুরুত্ব কি, শ্বসনের গুরুত্ব কি, তারপরে হচ্ছে শ্বসন প্রক্রিয়া যদি ঠিকভাবে না হয় তাহলে জীব জগতে বিলুপ্ত ঘটবে, এটা ব্যাখ্যা করো। অথবা হচ্ছে সালোক সংশ্লেষণ এবং শ্বসন দুইজনই হচ্ছে একে অপরের পরিপূরক, সেটা ব্যাখ্যা করো। দুইটার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। তার মানে কি আমরা এখানে শ্বসন এবং সালোক দুইটা মিক্স করে প্রশ্ন ঘতে পেতে পারি। তার মানে এইগুলো যদি তুমি পড়ে যাও, আমি নিশ্চিন্তে বলতে পারি তোমাদের অবশ্যই এখান থেকে একটা প্রশ্ন মাস্ট বি কমন পড়বে। ঠিক আছে, এরপরে আসো অধ্যায় 11। অধ্যায় 11 জীবের প্রজনন। তোমরা জানো এই অধ্যায়টা হচ্ছে কি আংশিক রয়েছে তোমাদের, অর্থাৎ উদ্ভিদের প্রজনন পুরোটা রয়েছে, প্রাণীর প্রজননটা নেই। এখান থেকে হচ্ছে আমরা কি পড়বো? জ্ঞানমূলকের ক্ষেত্রে জ্ঞানমূলকের থেকে এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, যেমন হচ্ছে ভিন্নবাসী উদ্ভিদ কি, সহবাসী উদ্ভিদ কি, প্রজনন কি, একলিঙ্গ ফুল কি, ক্লীবলিঙ্গ ফুল কি, অবৃন্তক ফুল কি, সবৃন্তক ফুল কি, বৃতি কি, তারপর পুষ্পাকোষ, সিনজেনেসিয়াস, যোজনী, যুক্তধানী, সব প্রশ্নগুলো কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে এটার জন্য, জ্ঞানমূলকের জন্য। ঠিক আছে, দ্বিনিষেক, নিষেক, প্রাণী পরাগী, ফুল কোনগুলো, শস্যকোষ কি, এগুলো খুব ভালো করে আমরা শিখবো, কারণ এগুলো হচ্ছে বারবার পরীক্ষায় আসে। এরপর হচ্ছে অনুধাবনমূলক এবং জ্ঞান আর সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আছে টাইপ 2-তে রাখা হয়েছে, সেখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন কোনগুলা, যেমন হচ্ছে কি জবাকে সহবাসী উদ্ভিদ বলা হয় কেন, এটা এক ধরনের প্রশ্ন। অথবা বলতে পারে জবাকে সম্পূর্ণ ফুল বলা হয় কেন, অথবা বলতে পারে ধুতুরা ফুলকে সম্পূর্ণ ফুল বলা হয় কেন, অথবা ধুতুরা ফুলকে কি ধরনের ফুল বলা হয় ব্যাখ্যা করো। লাউয়ের ফুল কি ধরনের ফুল, এগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে। আবার বলতে পারে পুংস্তাবক বা স্ত্রীস্তাবককে কেন অত্যাবশ্যকীয় বলা হয়। তাহলে আমরা কিন্তু অবশ্যই এমনভাবে প্রশ্নগুলো শিখবো যাতে এটা যদি একটু ঘুরিয়েও দেয় আমরা অ্যান্সার করতে পারি। ঠিক আছে, তারপরে পরপরাগান বা স্বপরাগানের মধ্যে পার্থক্য জিজ্ঞেস করতে পারে, অথবা তোমাকে বলতে পারে ধানকে বায়ু পরাগী ফুল বলা হয় কেন। আবার এভাবে বলতে পারে যে শিমুলকে হচ্ছে গিয়ে তোমার প্রাণী পরাগী ফুল বলা হয় কেন। ঠিক আছে, পেঁপে, শিমুল বা বাতাসেলায় কোন ধরনের পরাগায়ন ঘটে, এই ধরনের প্রশ্ন দিয়ে দিতে পারে। যে কোনো একটা উদ্ভিদের নাম দিয়ে তোমাকে বলতে পারে এখানে কি ধরনের পরাগায়ন ঘটে।
ঠিক আছে? তাহলে এখান থেকে যদি তুমি অনুধাবনমূলক প্রশ্ন পড়ো, অবশ্যই এগুলো থেকে তো কমন পড়বেই, তাছাড়া এখান থেকে কিছুটা যদি চেঞ্জ করে আসে তোমরা অ্যান্সার করতে পারবা। এরপরে হচ্ছে গ এবং ঘ এর জন্য টাইপ 3 থেকে স্টার্ট হয়েছে। টাইপ 3 তে হচ্ছে ফুলের স্তবক নিয়ে যত প্রশ্ন আছে সবগুলো রাখা হয়েছে। ফুলের আমরা জানি 5টা স্তবক রয়েছে, বৃতি, পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক। তো এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে? আসতে পারে হচ্ছে উদ্ভিদের এই 5টা অংশ ব্যবহার করে চিহ্নিত চিত্র আঁকো, অথবা বলতে পারে দলমণ্ডলের ভূমিকা কি, অথবা বলতে পারে পুংস্তবক স্ত্রীস্তবকের ভূমিকাটা ব্যাখ্যা করো, ঠিক আছে? অথবা পুংস্তবক না থাকলে পরাগায়নের কি ঘটতে পারে, অথবা স্ত্রীস্তবকের গুরুত্ব কি। এই ধরনের প্রশ্নগুলো সাধারণত এই টাইপে আসতে পারে এবং এগুলো গতে আসে সাধারণত, ঠিক আছে? আর টাইপ 4 এ হচ্ছে পুং গ্যামেটোফাইট এবং স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, এটা গ এর জন্য আসে এবং এটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাকে যদি প্রশ্ন করে যে হচ্ছে কি এই অধ্যায় থেকে কোনটা পড়লে একেবারে 100% কমন আসবে, সেটা হচ্ছে কি টাইপ 4। কেন টাইপ 4? কারণ হচ্ছে প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নেই দেখা যাবে গতে হয় পুং গ্যামেটোফাইটের উৎপত্তি চিত্রসহ আসছে, অথবা তোমাকে প্রশ্ন দিয়েছে যে স্ত্রী গ্যামেটোফাইট তৈরির প্রক্রিয়া চিহ্নিত চিত্রের মাধ্যমে বর্ণনা করো। তার মানে এখান থেকে দুই ধরনের প্রশ্নই আসে, একটা পুং গ্যামেটোফাইটের উৎপত্তি, একটা স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি চিত্রসহ আসবে এবং পরীক্ষায় এটা ব্যাখ্যা করে দিবা, 3-এ 3 পেয়ে যাবা। এবং এইটা অবশ্যই, এই টাইপটা অবশ্যই পড়বা, এই টাইপটা মিস দেওয়া যাবে না। কেন? কারণ এটা গতে আসবেই। এরপরে দেখো টাইপ 5, এটা স্বপরাগায়ন এবং পরপরাগায়ন নিয়ে। এখন স্বপরাগায়ন পরপরাগায়ন থেকে কি আসতে পারে? এদের বৈশিষ্ট্য আসতে পারে, এদের পার্থক্য আসতে পারে, এদের ফলাফল আসতে পারে, অথবা বলতে পারে হচ্ছে গিয়ে এই দুইটার মধ্যে তুলনামূলক আলোচনা করো। এই ধরনের প্রশ্নগুলো সাধারণত টাইপ 5 এ আসতে পারে। টাইপ 6 এ হচ্ছে নিষেক। নিষেক বলতে হচ্ছে গিয়ে এই যে পুং গ্যামেটোফাইট আর স্ত্রী গ্যামেটোফাইট তৈরি হয়েছে, এদের মধ্যে যখন নিষেক হবে, নিষেকের ফলাফলটা কি হতে পারে, নিষেকটার কেন প্রয়োজন, যদি হচ্ছে পুং গ্যামেটোফাইট বা স্ত্রী গ্যামেটোফাইটের মিলন যদি না হয় তাহলে জীবজগতের কি হতো। সাধারণত এই ধরনের প্রশ্নগুলো টাইপ 6 এ আসে এবং এগুলো হচ্ছে ঘতে তোমার দিয়ে দেয়। গতে যদি পুং গ্যামেটোফাইট এবং স্ত্রী গ্যামেটোফাইট রিলেটেড প্রশ্ন দেয়, তাহলে ঘতে হচ্ছে নিষেক থেকে প্রশ্ন দিবে। এরপরে হচ্ছে 7 এ নতুন স্পোরোফাইট গঠন এবং ফলের উৎপত্তি। এখানে দেখো বলেছে যে পুং গ্যামেট কিভাবে ফলে পরিণত হয় বা ফলের উৎপত্তি কিভাবে ব্যাখ্যা করো, অথবা একটা হচ্ছে উদ্দীপক আছে, সেটা হচ্ছে জন্মকোষের মিলন জাইগোট ভ্রূণ টি। এখানে উদ্ভিদের জীবনে টি সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো। তার মানে কি জাইগোট থেকে ভ্রূণ হচ্ছে, ভ্রূণ থেকে কি হচ্ছে, ফল এবং বীজে পরিণত হচ্ছে। তাহলে এই পুরো নতুন স্পোরোফাইট গঠনের প্রক্রিয়াটা তোমাকে ব্যাখ্যা করে দিতে হবে। তাহলে নতুন স্পোরোফাইট প্রক্রিয়া অথবা নিষেক প্রক্রিয়ার ফলাফল দুটোই কিন্তু ঘতে আসার মতো। এরপরে 12 নম্বর অধ্যায় দেখব। 12 নম্বর অধ্যায় হচ্ছে জীবের বংশগতি এবং জৈব অভিব্যক্তি। এখান থেকে আমরা হচ্ছে গিয়ে লোকাস, বংশগতি বা বর্ণান্ধতা কি, জৈব বিবর্তন কি, এগুলো শিখবো। এগুলো বেশিরভাগ বোর্ডে আসছে, অনেকবারই বোর্ডে আসছে। তাছাড়া হচ্ছে এই যে অটোজোম, অভিযোজন কি, প্রকট বৈশিষ্ট্য, প্রকট জিন কি, এগুলোও কিন্তু আমাদের এখানে পড়তে হবে। এখানে দেখো সবগুলোই মানে যে 13টা প্রশ্ন আছে 13টা প্রশ্ন পড়তে হবে। এটা ছাড়া যে তোমাদেরকে বললাম যে 12 নম্বর অধ্যায় শেষের দিকে কিছু অংশ অ্যাড হয়েছে, এগুলো কিন্তু বোর্ডে আসে নাই, কারণ এটা এইবার অ্যাড হয়েছে। তো সেগুলোও কিন্তু ভালো করে পড়তে হবে, যেমন সমবৃত্তীয় অঙ্গ, সমসংস্থ অঙ্ক, ঠিক আছে, নিষ্ক্রিয় অঙ্গ, এগুলো বোর্ডে আসার মতো। টাইপ 2 তে দেখো অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে অনেকগুলো অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্ন আছে, তার মধ্যে কোনগুলো আমরা অবশ্যই পড়ব, যেটা হচ্ছে কি বংশগতি ভৌত ভিত্তিক ক্রোমোজোম কেন, ক্রোমোজোমকে বংশগতি বাহক বলা হয় কেন, বংশগতি রাসায়নিক ভিত্তিক ডিএনএ কেন, এগুলো আমরা অবশ্যই দেখব। ডিএনএ রেপ্লিকেশনটা পড়বো, ডিএনএ রেপ্লিকেশনটা ক্ষতে আসে। আবার ডিএনএ টেস্টের গুরুত্ব কি, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের কাজ কি বা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের গুরুত্ব কি, এগুলো আমরা দেখব। মেয়েদের তুলনায় ছেলেদের হচ্ছে গিয়ে সেক্স লিঙ্ক অসুখ বেশি হয় কেন, বা পুরুষরা কেন বেশি আক্রান্ত হয়, বা মেয়েরা কেন বাহক হয়, এই একই ধরনের প্রশ্নের উত্তর কিন্তু একই রকমই হবে। তো এটা ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে এবং এটা কিন্তু অনেকবার বোর্ডে আসার মতো প্রশ্ন, ঠিক আছে, এটা কিন্তু আমাদের মিস দেওয়া যাবে না এই প্রশ্নটা। আচ্ছা, এরপরে দেখো থ্যালাসেমিয়া থেকে আসতে পারে। থ্যালাসেমিয়ার কারণ কি, থ্যালাসেমিয়া জিনগত ত্রুটি কেন, জিনগত ত্রুটি কেন দেখা যায়, এটা ছাড়া হচ্ছে কুলির থ্যালাসেমিয়া কি, আন্তর্জাতিক সংগ্রাম কি, এগুলো হচ্ছে আমরা ক্ষয়ের জন্য দেখব বা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দেখব। এরপরে সৃজনশীলের গ এবং ঘয়ের জন্য টাইপ 3 থেকে স্টার্ট হয়েছে ডিএনএ, আরএনএ, ডিএনএ অনুলিপন। তোমাদেরকে বলি এখান থেকে সাধারণত কোন প্রশ্নটা আসে, ডিএনএ এর গঠন চিত্রসহ ব্যাখ্যা করতে বলবে। এইটা হচ্ছে ফার্স্ট অফ অল ইম্পর্টেন্ট একটা অংশ, যেটা তোমার পরীক্ষায় অবশ্যই গয়ের জন্য আসবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে গিয়ে তোমার ডিএনএ এর অনুলিপনটা কিভাবে হতে পারে সেটা আসতে পারে, তবে
অবশ্যই আমাদের ডিএনএ এর গঠন চিত্রসহ শিখতে হবে, রাসায়নিক গঠনটা শিখতে হবে, বাহ্যিক গঠনটাও শিখতে হবে। এরপরে আরএনএ এর গঠনটা আসতেও পারে নাও পারে, তবে ডিএনএ বা আরএনএ এর মধ্যকার পার্থক্যগুলো শিখতে হবে, ঠিক আছে। এরপরে দেখো ডিএনএ টেস্ট, মানুষের লিঙ্গ নির্ধারণ। এখান থেকে আমরা কি করব, মানুষের লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের ভূমিকায় মুখ্য অথবা সন্তান হওয়ার জন্য বাবা দায়ী। এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এইটা আসে হচ্ছে গিয়ে সাধারণত ঘয়ের জন্য আসে, এই অংশটা সাধারণত ঘয়ের জন্য আসবে, ঠিক আছে। অথবা হচ্ছে বলতে পারে যে সন্তানের পিতামাতা শনাক্তকরণের যে প্রক্রিয়া মানে যে পরীক্ষা করা হয় সেটা বিশ্লেষণ করো। তাহলে আমরা ডিএনএ টেস্ট বা মানুষের লিঙ্গ নির্ধারণ এটা আমরা ঘয়ের জন্য পড়বো এবং এটা খুবই সহজ, প্রশ্ন দেখলেই বুঝতে পারবা। এরপরে হচ্ছে টাইপ 5 মেন্ডেলের পরীক্ষা, এটা আসে হচ্ছে গিয়ে গয়ের জন্য এবং এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কি কি আসতে পারে, এটা হচ্ছে গিয়ে লম্বা গাছ এবং খাটো গাছের বৈশিষ্ট্যগুলো F2 জনুতে কিভাবে প্রকাশ পায়, কি অনুপাতে প্রকাশ পায় সেটা নিয়ে প্রশ্ন দিতে পারে। অথবা তোমাদের হচ্ছে বলতে পারে প্রশ্ন দিয়ে বলতে পারে যে মেন্ডেল প্রদত্ত মটর গাছ নিয়ে প্রধানকৃত তত্ত্বটা ব্যাখ্যা করো। অথবা বলতে পারে এরকম একটা ফ্লো চার্ট দিয়ে তোমাকে বলতে পারে কালার দিতে পারে, বলবে হচ্ছে F2 পর্যন্ত বংশধর পর্যন্ত প্রভাবচিত্রের মাধ্যমে দেখাও, ঠিক আছে। অথবা লাল ফুল সাদা ফুলের প্রজননে F1 F2 যৌন অনুপাত বর্ণনা করো। এই সবগুলোর অ্যান্সার সেমই হবে যদি ফ্লোচার্ট দিয়েও হয় বা ফ্লোচার্ট দিয়ে যদি প্রশ্ন দেয়, অথবা হচ্ছে তোমাকে যদি মুখে বলে দেয় যে কোন ফুল, মানে লিখে যদি দেয় কোন ফুলের মধ্যে প্রজনন হচ্ছে, তাহলেও কিন্তু উত্তর সেম হবে। এরপরেটা হচ্ছে কি টাইপ 6 সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, সেটা হচ্ছে কোনগুলো, সেগুলো হচ্ছে কি তোমার বর্ণান্ধতা এবং হচ্ছে থ্যালাসেমিয়া। এখান থেকে আমরা হচ্ছে বর্ণান্ধতার কারণটা পড়বো এবং হচ্ছে থ্যালাসেমিয়া কিভাবে মানে থ্যালাসেমিয়া কিভাবে সন্তানদের মধ্যে সঞ্চারিত হচ্ছে সেটা পড়বো। এবং তার সাথে অবশ্যই এই যে যদি তোমার এরকম ফ্লো চার্ট থাকে এবং তোমাকে প্রশ্ন বলে দিবে যে উদ্দীপকের চিত্রে সুস্থ অসুস্থ কিংবা বাহক শিশু জন্মগ্রহণের সম্ভাবনা বিশ্লেষণ করো, তখন কিন্তু আমাদের অবশ্যই বাহক মা এবং বাহক বাবার মধ্যে ক্রস করে দেখাইতে হবে যে এখানে আসলে কয়জন সুস্থ হচ্ছে, কয়জন অসুস্থ, কয়জন শিশু বাহক হচ্ছে, ঠিক আছে। এটা আমরা থ্যালাসেমিয়া রিলেটেড প্রশ্নগুলো থেকে পাবো এবং এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সাধারণত তোমার এটা আসে হচ্ছে গতে, অথবা কোনো কোনো সময় ঘতেও আসতে পারে, ঠিক আছে। অনেক সময় ঘতেও কিন্তু দিয়ে দিতে পারে। এরপরে দেখো টাইপ 6 এ হচ্ছে ডারউইনবাদ সম্পর্কিত প্রশ্নগুলো রাখা হয়েছে। তো ডারউইনবাদ বলতে হচ্ছে ডারউইনের মতবাদগুলো, সেগুলো আমাদের নিয়ে প্রশ্ন দিতে পারে। অথবা হচ্ছে ডারউইন যে মতবাদ সেটা হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম বা আন্তর্জাতিক সংগ্রামগুলো, এগুলো দিয়ে প্রশ্ন আসতে পারে, এগুলো দিয়ে প্রশ্ন বেশি আসে। তাছাড়া এখানে দৃশ্যকল্প দিয়ে একটা প্রশ্ন আছে, এখানে সাধারণত দৃশ্যকল্প দিয়ে এই অধ্যায়ের তোমার ডারউইনবাদ অংশটা থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। তোমরা দেখলেই বুঝতে পারবা এখানে সংগ্রামগুলো সম্পর্কে জিজ্ঞেস করেছে এবং তোমার হচ্ছে গিয়ে যে দৃশ্যকল্প 2-এ যে জেনোপাস ট্রপিক্যালিসের সম্পূর্ণ ক্রোমোজোম যে দ্বিগুণ হয়ে যাচ্ছে, এটার পিছনে কারণ কি, এটার প্রক্রিয়াটা গুরুত্ব সম্পর্কে প্রশ্ন রাখা হয়েছে। এরপর আসা হচ্ছে গিয়ে এর পরের অধ্যায় ত্রয়োদশ অধ্যায়, সবার শেষের অধ্যায়। অধ্যায়টা খুবই সহজ এবং এখান থেকে প্রশ্ন আসলে আমি বলবো যে অবশ্যই এখান থেকে প্রশ্ন দিবা, পয়েন্ট আকারে হোক, ছবি দিয়ে হোক বা হচ্ছে প্যারা করে হোক, অবশ্যই এখান থেকে তোমার প্রশ্ন দেওয়াটা অবশ্যই ইম্পর্টেন্ট। কারণ দেখা যায় যে অনেকে 4 নম্বর অধ্যায় বাদ দেয়, অনেকে 2 নম্বর অধ্যায় বাদ দেয়, তাহলে কোথা থেকে প্রশ্ন উত্তর করবে, অবশ্যই 13 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন করবে। এখান থেকে আমরা জ্ঞানমূলকের জন্য কি পড়বো, ধাঙ্গর উৎপাদক, অ্যান্টিবায়োটিক্স, কমেন্সারিজম, এগুলো বারবার পরীক্ষায় আসে। ট্রফিক লেভেল কাকে বলে, এগুলো আসে পরীক্ষায়। লাইকেন, সিম্বায়োসিস, হস্টোরিয়া, বিয়োজক, এগুলোর সংজ্ঞাগুলো খুব ভালো করে শিখবো। এখান থেকে সংজ্ঞাগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। যদি মিক্স করেও প্রশ্ন হয় তাহলে দেখা যাবে 13 নম্বর অধ্যায় থেকে এই জ্ঞানমূলক প্রশ্নগুলো অন্য প্রশ্নের সাথে অ্যাড করে দিবে। এরপরে টাইপ 2-তে অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্ন রাখা হয়েছে। এখান থেকে হচ্ছে গিয়ে সিম্বায়োসিস বলতে কি বুঝি, এটা খুব ইম্পর্টেন্ট। প্ল্যাঙ্কটন কি, প্রকারভেদ সহ আলোচনা করো। আরেকটা বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে গিয়ে হায়না অথবা কাক অথবা শকুনকে ধাঙ্গর বলা হয় কেন। তো যে কোনো একটা প্রাণীর নাম দিয়ে বলতে পারে এটাকে ধাঙ্গর বলা হয় কেন বা আবর্জনা ভুক বলা হয় কেন, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু সেম হবে। তারপর হচ্ছে অণুজীবকে বিয়োজক বলা হয় কেন, যে কোনো একটা আন্তঃক্রিয়া সম্পর্কে তুলে দিলেও মিউচুয়ালিজম বা কমেন্সারিজম বলতে কি বোঝায় সেটা নিয়েও কিন্তু আমাদের প্রশ্ন দিতে পারে। এরপরে দেখো টাইপ 3 থেকে সৃজনশীল গ এবং ঘয়ের জন্য প্রশ্ন দেওয়া হচ্ছে এবং এখানে প্রশ্নগুলো চিত্রসহ যেহেতু আছে, চিত্রসহ প্রশ্নগুলো দেওয়া হচ্ছে যাতে তোমরা খুব ভালো করে বুঝতে পারো যে এখানে আসলে কোন প্রশ্নটা চাচ্ছে। যেমন এখানে টাইপ 3-তে বাস্তুতন্ত্রের উপাদান সম্পর্কিত প্রশ্ন রাখা হয়েছে। যেমন এখানে একটা উদ্দীপক আছে, উদ্দীপকে বলা হয়েছে যে এক্স এর অনুপস্থিতিতে পরিবেশের ভারসাম্য বাধাগ্রস্ত ব্যাখ্যা করো। আমরা জানি বাস্তুতন্ত্রের একটা উপাদান হচ্ছে বিয়োজক, এই এক্স হচ্ছে বিয়োজক।
তাহলে বিয়োজক যদি না থাকে তাহলে পরিবেশের ভারসাম্য কিভাবে বাধাগ্রস্ত হবে সেটা ব্যাখ্যা করতে হবে। আবার 2 দেখো এখানে একটা উদ্দীপক আছে, অবশ্যই এখানে আসলে এমনভাবে সাজানো হয়েছে এই টাইপের ভিতরে কোন উদ্দীপকটা এবং কোন প্রশ্নটা যায় সেভাবে কিন্তু আমরা এখানে সাজিয়েছি। তাই এটার সাথে কিন্তু একটা উদ্দীপক না, এই বোর্ডে দেখা যাবে যে এটার সাথে এ নিয়ে আরেকটা উদ্দীপক আছে, কিন্তু আমরা সেটা লিখিনি কেন, কারণ হচ্ছে এই টাইপে তোমার শুধুমাত্র বি এর যে উদ্দীপক সেটাই সামঞ্জস্যপূর্ণ, বা ঘ নাম্বার যে প্রশ্ন আছে সেটা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ। যেমন এখানে দেখো বি চিহ্নিত খাদ্য শৃঙ্খলে কোন জীবের অনুপস্থিতিতে বাস্তুতন্ত্রের ধারাকে ক্ষতিগ্রস্ত করবে, তার মানে আমরা এখানে এই খাদ্য শিকলে কোন জীবের অনুপস্থিতি থাকলে হচ্ছে গিয়ে তোমার ক্ষতিগ্রস্ত হবে সেটা আমরা যুক্তি সহকারে ব্যাখ্যা করব। সেভাবে 3 নাম্বার প্রশ্নটাও রাখা হয়েছে, 4 নাম্বার প্রশ্ন রাখা হয়েছে। এখানে উদ্দীপক দিয়ে উদ্দীপকের বাস্তুতন্ত্রতে ওই প্রাণীর অনুপস্থিতিতে কি কি পরিবর্তন হয় সেই রিলেটেড প্রশ্নগুলো এই টাইপের মধ্যে রেখেছি, ঠিক আছে। এরপরে দেখো টাইপ 4-এ খাদ্য শৃঙ্খলা এবং খাদ্যজাল সম্পর্কিত প্রশ্নগুলো, অর্থাৎ এই টাইপে খাদ্যজাল কি, খাদ্যজাল কিভাবে তৈরি করতে হবে, খাদ্য শিকড় কি, এই ধরনের প্রশ্নগুলো রাখা হয়েছে। যেমন 1 নম্বরে দেখো মৃত পাখি বিয়োজক কেঁচো, এই শিকড়টা একটা অসম্পূর্ণ খাদ্য শিকড়, কেন অসম্পূর্ণ খাদ্য শিকড় সেটা ব্যাখ্যা করতে হবে। আবার হচ্ছে মনে করো এখানে 3 নম্বরে একটা বিশাল উদ্দীপক আছে, হ্যাঁ, এখানে ধান ক্ষেত এবং বনভূমির বাস্তুতন্ত্র দেওয়া আছে। তাহলে এইদের বাস্তুতন্ত্রের ক্ষেত্রে তোমার প্রথম যে বাস্তুতন্ত্র আছে সেখানে জীবগুলোর সমন্বয়ে সৃষ্ট একটা খাদ্যজালের বর্ণনা, তার মানে আমাদের এখানে খাদ্যজালটা তৈরি করতে হবে, লিখতে হবে। তারপরে দেখো এখানে 4 নম্বর একটা উদ্দীপক আছে আম গাছ, রোহিণী, সরলতা, পতঙ্গ, পাখি, লাইকেন, এই উপাদানগুলো দিয়ে খাদ্য শিকড় তৈরি করতে হবে। আবার 5 নম্বরে যে উদ্দীপক আছে সেখান থেকে সবচেয়ে ছোট খাদ্য শিকড় কি, সবচেয়ে বড় খাদ্য শিকড় কি সেটা বের করতে হবে। তার মানে এই টাইপে আমরা খাদ্য শিকড়গুলো কি, কোনটাকে কি খাদ্য শিকড় বলে এবং খাদ্যজাল কিভাবে তৈরি করতে হবে, খাদ্যজাল তৈরি করে এটাকে ব্যাখ্যা করতে হবে, এই ধরনের প্রশ্নগুলো আমরা এই টাইপে রেখেছি। টাইপ 5-এ হচ্ছে জলজ বাস্তুতন্ত্র সম্পর্কিত প্রশ্ন, তার মানে টাইপ 5-এ হচ্ছে গিয়ে শুধুমাত্র জলজ বাস্তুতন্ত্র অর্থাৎ পুকুরের বাস্তুতন্ত্র সম্পর্কিত প্রশ্নগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। উদ্দীপক দেখলেই বুঝতে পারবে উদ্দীপকের সাথে প্রশ্নের মিল রয়েছে। এরপরে দেখো টাইপ 6-এ হচ্ছে বাস্তুতন্ত্রের পুষ্টি প্রবাহ এবং শক্তি প্রবাহ সম্পর্কিত প্রশ্ন, তার মানে এখানে এমন প্রশ্নগুলো রাখা হয়েছে যে প্রশ্নগুলোতে তোমার খাদ্য শিকড়, কোন খাদ্য শিকড়গুলোতে সবচেয়ে বেশি শক্তি ব্যয় হয় বা কোন খাদ্য শিকড়গুলোতে সবচেয়ে কম শক্তি ব্যয় হয় সেই ধরনের প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে, ঠিক আছে। যেমন দেখো এখানে 2 নম্বর একটা প্রশ্ন দৃশ্যকল্প 2 দিয়ে, কারণ এটা যে বোর্ডে আছে সেই বোর্ডে দৃশ্যকল্প 2 থেকে আসা প্রশ্নটা এই টাইপের মধ্যে পড়ছে। তাহলে দৃশ্যকল্প 2-এ 1 এবং 2 এর মধ্যে কোনটাতে শক্তির অপচয় বেশি হয় সেটা বিশ্লেষণ করতে বলেছে, তাহলে কোনটাতে বেশি হয় সেটা বের করে কেন বেশি হচ্ছে সেটা আমরা ব্যাখ্যা করব। তারপরে হচ্ছে 3-এর ক্ষেত্রে হচ্ছে পুষ্টি দ্রব্যের প্রবাহটা ব্যাখ্যা করব। এরপরে দেখো এরপরের প্রশ্নগুলো ঠিক সেরকম, যে উদ্দীপকের যে প্রশ্নগুলো আছে সেটার সাথে মিল রেখে আমরা এখানে রেখেছি যে কোন খাদ্য শিকলের শক্তির অপচয় বেশি, শক্তির অপচয় কম, পুষ্টিদ্রব্য প্রবাহ কিভাবে হচ্ছে, শক্তি পিরামিড কিভাবে তৈরি হচ্ছে, এই প্রশ্নগুলো আমরা রেখেছি। সর্বশেষ টাইপ হচ্ছে টাইপ 7 মিথস্ক্রিয়া সম্পর্কিত প্রশ্ন। এখানে মূলত আমাদের বইতে যে আন্তঃক্রিয়াগুলো বা মিথস্ক্রিয়াগুলো রয়েছে, অর্থাৎ হচ্ছে গিয়ে যে ধনাত্মক মিথস্ক্রিয়া যেমন মিউচুয়ালিজম, কমেন্সারিজম এবং ঋণাত্মক মিথস্ক্রিয়া শোষণ, প্রতিযোগিতা বা অ্যান্টিবায়োটিক্স, এগুলো রিলেটেড প্রশ্ন এখানে রাখা হয়েছে এবং এখানে উদ্দীপক দিয়ে তার সেই উদ্দীপকের সাথে রিলেটেড এই টাইপটা দিয়ে আমরা প্রশ্নগুলো এখানে রেখেছি। তাহলে এই যে আমি এত সাজেশনগুলো দেখালাম, তাহলে এই সাজেশনগুলো যদি তোমরা পড়ো তাহলে কি হবে? সাজেশন মূলত বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে এই সাজেশনটা তোমাদের তৈরি করা হয়েছে। এই সাজেশনটা তোমরা যদি ফলো করে যাও 100% তোমরা কমন পাবা, এটার গ্যারান্টি দিতে পারছি। এখন দেখা যাচ্ছে যে এই প্রশ্নগুলো হুবহু না আসলেও কিছুটা চেঞ্জ করে আসবে, দেখা যাবে যে প্যাটার্নটা একটু চেঞ্জ বাট উত্তরটা হচ্ছে একই রকম থাকছে, এরকমও হতে পারে। তবে আমরা আশা করব যারা এই সাজেশনটা দেখবা এমনভাবে সাজেশনটা সাজানো হয়েছে যে কোনো প্রশ্ন তোমার হচ্ছে বইয়ের বাইরে থেকে দেওয়া হয়নি, সব প্রশ্নের উত্তরগুলো তোমরা বইতেই পাবে এবং আশা করি সাজেশনটা ফলো করলেই ইনশাল্লাহ 100% কমন পাবে। এবং তোমরা যারা পরীক্ষা দিবা তারা কিন্তু পুরো বইটা ভালো করে প্রথমে পড়বা, বইয়ের বিকল্প কোনো কিছু নাই, পুরা বইটা ভালো করে পড়বা। পুরা বইটা ভালো করে পড়ার পরে তারপর তুমি সাজেশনটা দেখবা। আমি আশা করি যারা পুরা বই ভালো করে পড়ে তাদের এই সাজেশনটা একদম মনে হবে কি যেটা পানির মতো। কেন? কারণ তুমি পুরা বইটা ভালো করে পড়ছো, এখন তুমি সাজেশনটা ধরবা, ধরার পরে দেখবা তুমি যা যা পড়ছো সব কিছু এখানে প্রশ্ন আকারে সাজানো আছে। তার মানে এই টাইপ থেকে বা এই অধ্যায় থেকে এই টাইপ হচ্ছে, এই টাইপের প্রশ্নগুলো আসছে এবং এই টাইপের প্রশ্নগুলো তুমি পারছো, তখনই দেখবো তোমার কনফিডেন্স লেভেল বেড়ে যাচ্ছে। তাহলে
আমাদের যে রোড টু মিশন 100 সাজেশন তোমাদের জন্য তৈরি করা হচ্ছে এক্সক্লুসিভভাবে। আশা করি এই সাজেশনটা ফলো করলে তোমরা অবশ্যই কমন পাবে এবং তোমাদের জন্য এটা যেহেতু বিশেষভাবে তৈরি করা হয়েছে, যারা যারা এখনও ইজি বায়োলজি বইটি কিনুনি বা সংগ্রহ করনি অবশ্যই খুব দ্রুত সংগ্রহ করে ফেলবা, কারণ ইজি বায়োলজি বইতে আমাদের কিউআর কোড রয়েছে। কিউআর কোডটি স্ক্যান করলে তোমরা কিন্তু আমাদের এই রোড টু মিশন 100 সাজেশনটা পেয়ে যাবে। তাহলে আজকে আমার এই ক্লাসটা শেষ করে দিচ্ছি। আশা করি তোমরা এই ক্লাসটা করে অনেক উপকৃত হয়েছো। সবাই তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।